নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের কাশ্মীর সিরিজের ভিডিওগুলো খুব ভালো লেগেছে, সেটা আপনাদের কমেন্ট পড়েই আমরা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা লাইক করেছেন, বিভিন্ন ভালো পজিটিভ কমেন্ট করেছেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করেছেন, যার জন্য চ্যানেলের ভিউ অনেক অনেক গুণ বেড়েছে। এর কৃতিত্ব কিন্তু আপনাদেরই প্রাপ্য। আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ। আর এভাবেই কিন্তু সঙ্গে থাকবেন আমাদের, ভালোয় এবং মন্দয়। যাই হোক, আজকের এই ভিডিওতে আমি কাশ্মীর বেড়ানোর একটা সম্পূর্ণ ট্যুর প্ল্যান দেওয়ার চেষ্টা করব। অনেকেই সেই সম্পর্কে রিকোয়েস্ট পাঠিয়েছেন, বিভিন্ন কমেন্টেও সেটা উল্লেখ করেছেন। আর সেই সঙ্গে খরচ খরচারও একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। কাশ্মীর বেড়ানো কিন্তু খরচ সাপেক্ষ, কোনোভাবেই খরচটাকে কমিয়ে আনা সম্ভব নয়। এটা কিন্তু এই কাশ্মীর বেড়ানোর ক্ষেত্রে মাথায় রাখাটা প্রয়োজন। এই খরচ খরচা সম্পর্কে একটা ধারণা দেওয়ার আমি চেষ্টা করেছিলাম এর আগে একটা লাইভ ভিডিওতে, অনেকেই সেটা মিস করে গেছেন। আমি তার ওই লাইভ ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওটাও দেখে নেবেন। ওখানেও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান রয়েছে। মোবাইল ফোনের সিম কার্ড, খরচ খরচা এই সম্পর্কে একটা ধারণা ওখানেও আমি দেওয়ার চেষ্টা করেছিলাম। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি কাশ্মীরের একটা সম্পূর্ণ ট্যুর প্ল্যান দেওয়ার চেষ্টা করব। কোথায় কোথায় যাবেন, কোথায় কতদিন থাকবেন, কি কি দেখবেন, এই সব কিছু থাকছে আজকের ভিডিওতে। আর হ্যাঁ, ওই যে ওই লাইভ ভিডিওটা যেটা আমি আগে করেছিলাম চ্যানেলে, তার লিঙ্ক তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ওই ভিডিওটাও প্লিজ এর সঙ্গে দেখে নেবেন। আর এই ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে পুরো ধারণা হয়ে যাবে কাশ্মীর বেড়ানো সম্পর্কে আপনাদের। চলুন শুরু করা যাক। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে জম্মু কাশ্মীর বেড়ানোর দুটো প্ল্যান শেয়ার করব। প্রথম প্ল্যান অনুযায়ী আপনারা সরাসরি জম্মুতে যাবেন হাওড়া থেকে ট্রেন ধরে, অথবা ভায়া দিল্লি আপনারা জম্মুতে গিয়ে পৌঁছাবেন। তারপরে কাটরা বৈষ্ণোদেবী দর্শন করে কাশ্মীরের উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন। কাশ্মীর দেখে তারপরে শেষে শ্রীনগর থেকে ফ্লাইট নিয়ে ফেরত আসবেন নিজের নিজের শহরে, অথবা ব্যাক করে জম্মুতে এসে ট্রেন ধরেও ফেরত আসতে পারেন। এটা হচ্ছে প্রথম প্ল্যান। আর দ্বিতীয় প্ল্যান অনুসারে প্রথমেই আপনারা শ্রীনগর চলে যাবেন ফ্লাইটে সরাসরি, তারপর কাশ্মীর দেখে ফেরার পথে কাটরা বৈষ্ণোদেবী দর্শন করে জম্মু থেকে হয় ফ্লাইটে না হলে ট্রেন ধরে নিজের নিজের শহরে ফেরত যাবেন। এই হচ্ছে দুটো প্ল্যান যেটা আমি আজকের এই ভিডিওতে ডিসকাস করব। যেটা একটু আগে বলেছিলাম সেটা আরেকবার বলছি, এই ভিডিওটা সত্যিই খুব বড় হবে, কারণ অনেক কিছু ডিসকাস করতে হবে আপনাদের সঙ্গে, প্রচুর ইনফরমেশন। তো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনার সব প্রশ্নের উত্তর হয়তো পেয়ে যাবেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাকে। এবার আসি একটা গুরুত্বপূর্ণ কথায়। আমরা কোনো জায়গায় যাওয়ার আগে যে জিনিসটা করি সেটা হচ্ছে সেই জায়গার ম্যাপ খুব ভালো করে খুঁটিয়ে দেখে নিই, একদম মুখস্থ করে নিই বলা যেতে পারে। এটা কিন্তু খুব জরুরি যদি আপনি খুব ভালো করে একটা জায়গাকে বেড়াতে চান। আর আজকের ডেটে এই কাজটা খুব সহজে করা যায় গুগল ম্যাপের সাহায্যে। আপনার মোবাইল ফোনে বা ডেস্কটপ কম্পিউটারে খুব সহজেই গুগল ম্যাপ আপনি অ্যাক্সেস করতে পারবেন, এবং সেখানে ডিরেকশন ক্লিক করে আপনি আপনার ডেস্টিনেশনগুলোকে যদি অ্যাড করে দেন, তাহলে প্রতিটা পয়েন্টের মধ্যে দূরত্ব, কত সময় লাগবে, সব কিছু পেয়ে যাবেন। আমি শর্টে দেখিয়ে দিচ্ছি, অনেকেই হয়তো এই জিনিসটা করতে পারেন না, সেজন্য সমস্যা হয়। একটু দেখিয়ে দিলে মনে হয় ভালো হবে। তো এখানে দেখুন আমি গুগল ম্যাপ খুলে রেখেছি আমার ব্রাউজারে, আর সেম জিনিস কিন্তু আপনি মোবাইল থেকেও করতে পারবেন। তো এখানে জম্মু সার্চ দেওয়া আছে, এখন জম্মু দেখাচ্ছে এখানে, দেখতেই পাচ্ছেন। আমি ধরুন জম্মু থেকে উধমপুর যাব, তাহলে আমি এখানে, বা জম্মু থেকে কাটরা যাব, তাহলে এখানে ডিরেকশানে ক্লিক করব। এই যে ডিরেকশন আইকনটা আছে এখানে ক্লিক করুন। এখানে প্রথম টেক্সট বক্সটা এটা হচ্ছে সোর্স, কোথা থেকে যাবেন, আর দ্বিতীয়টা হচ্ছে ডেস্টিনেশন, কোথায় যাবেন। এখানে আমি কাটরা লিখে দিলাম, তাহলে দেখুন এখানে জম্মু থেকে কাটরা রোডওয়ে ডিরেকশন দেখিয়ে দিচ্ছে, এবং এখানে দেখুন খুব সুন্দর করে কতটা ডিস্ট্যান্স সেটাও দেখিয়ে দিচ্ছে, 45.7 কিলোমিটার, আর 1 ঘন্টা 5 মিনিট লাগবে এই মুহূর্তে যদি আমি যাত্রা শুরু করি। তবে আপনি যদি রেলের ডিরেকশন চান সেটাও পেয়ে যাবেন, এখানে রেলের আইকনটা ক্লিক করলেই সেটা দেখিয়ে দেবে। এরপরে ধরুন আপনি কাটরা থেকে উধমপুর যাবেন, তাহলে কি করবেন, এখানে অ্যাড ডেস্টিনেশন করুন, এখানে উধমপুর লিখুন, চলে আসবে। এই দেখুন কাটরা থেকে উধমপুরের রাস্তা দেখিয়ে দিয়েছে। এবার ধরুন আপনি এখান থেকে পাটনিটপ যাবেন, পাটনিটপ লিখে পাটনিটপ সিলেক্ট করুন, এখানে দেখুন এখানে দেখিয়ে দিয়েছে। এইভাবে আপনি ডেস্টিনেশনগুলোকে অ্যাড করে দিলে পুরো ম্যাপটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর সাথে সাথে নোট করে নেবেন কোন জায়গা থেকে কোন জায়গায় কতটা ডিস্ট্যান্স, কত সময় লাগতে পারে, অল্টারনেটিভ রুট কিছু আছে কিনা, এই সব কিছু একদম খাতায় কলমে নোট করে নেবেন। সবচেয়ে ভালো হয় একটা স্কেচ করে নিলে নিজের মতো করে,
তাহলে কিন্তু সবচেয়ে ভালোভাবে আপনি সেটাকে মনে রাখতে পারবেন এবং পরে সেটাকে কাজে লাগাতে পারবেন। তো আমরা কি করি, এইরকম ডেস্টিনেশনগুলোকে অ্যাড করে তারপর এরকম একটা স্কেচ বানিয়ে ফেলি। এই যে দেখতে পাচ্ছেন স্কেচটা, এইরকমই একটা স্কেচ আমরা বানিয়ে ফেলি। এবং এই স্কেচটা কিন্তু আমি এইবার কাশ্মীর বেড়ানোর আগে বানিয়ে ফেলেছিলাম আর কি, এটা ধরেই আমরা রুট করেছিলাম। তো এটা অবশ্যই স্কেলে নেই, আর এটা একটা রাফ স্কেচ, বুঝতেই পারছেন। এখানে দেখুন, আমি এই হচ্ছে জম্মু, এই হচ্ছে কাটরা 45 কিলোমিটার, এখান থেকে উধমপুর 41 কিলোমিটার, সেখান থেকে পাটনিটপ 48 কিলোমিটার, এইভাবে করে আমি পুরো স্কেচটা করে ফেলেছি গুগল ম্যাপ দেখে দেখেই। তো এই হলো ম্যাপের ব্যাপার, এটা কিন্তু খুব জরুরি, এটা করবেন। একটা জায়গা সম্পর্কে জানতে গেলে সবার প্রথমে এই কাজটা করা উচিত, আমার মনে হয় তাই। আচ্ছা, এবার আসি প্ল্যানে। প্রথম প্ল্যান, কিন্তু প্রথম প্ল্যান দ্বিতীয় প্ল্যানে কিছু জিনিস কমন। তার মধ্যে প্রথমটা হচ্ছে থাকা খাওয়ার খরচা। কাশ্মীর কিন্তু খরচ সাপেক্ষ সত্যি। তো এখানে আমি মধ্যবিত্ত বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর প্ল্যান দেওয়ার চেষ্টা করব। থাকা খাওয়ার খরচা আপনারা ধরতে পারেন 1500 টাকা পার ডে পার হেড, ঠিক আছে? এটা ধরতে পারেন, প্লিজ নোট করে নিন। আমি কিন্তু এইগুলো মুছে দেবো, নাহলে স্ক্রিনটা ক্লামসি হয়ে যাবে। পার ডে পার হেড এটা আপনি ধরতে পারেন। কোথাও এটা বেশি হবে, কোথাও আবার একটু কম হবে। যেমন ধরুন শ্রীনগরে আপনি যদি একটু খরচ বাঁচাতে চান, তাহলে সমরবাবুর ওখানে, মানে আমি যে লজে ছিলাম, শবনম গেস্ট হাউস, সেখানে থাকলে পরে কিন্তু সমরবাবুর ওখানে শবনমে থাকলে পরে কিন্তু থাকা খাওয়া নিয়ে খরচ পার ডে পার হেড 1200 টাকা, অ্যাটাচড বাথ রুমে। হয়তো লাক্সারি অতটা নয়, নেই, কিন্তু খরচটা একটু কম হবে। তো আপনারা দেখে নিতে পারেন, আমি আমার শ্রীনগরের ভিডিওতে সমরবাবুর গেস্ট হাউসটা, ওই শবনম গেস্ট হাউস পুরো দেখিয়েছি। তো ওর লিঙ্কও আমি এই ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এটা আপনারা ধরতে পারেন। পেহেলগাঁওতে গেলে এটা হয়তো কীরকম হবে, 1500 টাকাই হয়তো থাকবে পার ডে পার হেড, কিন্তু লাঞ্চটা ইনক্লুডেড হবে না। শ্রীনগরে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, বিকেলের টিফিন, এই সব কিছু ইনক্লুডেড 1200 টাকায়। তো পেহেলগামে গেলে হয়তো লাঞ্চটা বাদ হয়ে যাবে, অন্য কোথাও গেলে হয়তো লাঞ্চ ইনক্লুড থাকবে, 300 টাকা বেশি হয়ে যাবে, এরকম হতে পারে। আবার কাটরা বৈষ্ণোদেবীতে আপনার কমে যাবে অনেক, কারণ সেখানে ঘর ভাড়া আপনি 1000 টাকায়, ডাবল বেডরুম, সেখানে 3 জনও থাকতে পারেন, 1000 টাকায় পেয়ে যাবেন এসি ঘর। আরও কমে পেয়ে যেতে পারেন, সেটাও আমি বলে দিচ্ছি কিভাবে পাবেন। আচ্ছা, আরেকবার ভালো করে বলে দিচ্ছি, 1500 টাকা কিন্তু আমি ধরেছি থাকা এবং খাওয়ার খরচ মিলিয়ে, প্রতিদিন প্রতিজন। তার মানে আপনারা যদি দুজন থাকেন তাহলে এখানে খরচ ধরা হচ্ছে 3000 টাকা পার ডে পার হেড, থাকা এবং খাওয়া মিলিয়ে। মানে আপনি যদি 1800 টাকায় ঘর ভাড়া পান, তাহলে 1200 টাকা বরাদ্দ হচ্ছে খাওয়ার জন্য দুজনের। যদি 1500 টাকায় ঘর ম্যানেজ করতে পারেন, তাহলে 1500 টাকা খাওয়ার জন্য। যদি সেখানে আপনি 1000 টাকায় খেয়ে ফেলতে পারেন 3 বেলা, তাহলে 500 টাকা আপনার রয়ে গেল। সেটা অন্য জায়গায় যেখানে আপনার কস্ট বেশি, সেখানে কাজে লাগাতে পারবেন। তো এইভাবে হিসেবটা করা হচ্ছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে থাকা খাওয়ার খরচের কথা। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ কথায়, সেটা হচ্ছে যে আপনারা যদি গাড়ি নেন কিভাবে নেবেন। কিন্তু তার আগে আরেকটা কথা বলে নেব, যে যারা বৈষ্ণোদেবী দর্শন করবেন না, তারা ওই বৈষ্ণোদেবীর পোর্শনটাকে বাদ দিয়ে বাদ বাকি প্ল্যানটা যেভাবে বলছি সেভাবে ফলো করতে পারেন। ওকে, তো প্রথমে আপনারা, আমি ধরে নিচ্ছি সরাসরি জম্মুতে চলে যাচ্ছেন। সরাসরি জম্মুতে যাচ্ছেন আপনার নিজের শহর থেকে। কলকাতা থেকে যদি যান, দুটো ট্রেন অ্যাভেলেবল, হিমগিরি এক্সপ্রেস আর জম্মু তাওয়াই এক্সপ্রেস, সরাসরি জম্মুতে পৌঁছে যায়। আর নিউ দিল্লি হয়ে যেতে পারেন, এখান থেকে রাজধানী ধরে বা অন্য কোনো ট্রেন ধরে নতুন দিল্লি গেলেন, সেখান থেকে আপনি জম্মুর রাজধানী রয়েছে, সেটা ধরে যেতে পারেন, ওভারনাইট জার্নি। আর সকালবেলা ভোরবেলা ছাড়ে হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, যেটার ভিডিও আমি করেছিলাম। কিন্তু আমার মনে হবে উপযুক্ত হচ্ছে জম্মু রাজধানী ধরা। রাত্রিবেলা ছাড়বে, ভোরবেলা আপনাকে কাটরা পৌঁছে দেবে। কলকাতা থেকে যে ট্রেনগুলো ছাড়ে হিমগিরি বা জম্মু তাওয়াই, দুটোই কিন্তু যায় জম্মু অবধি, কাটরা অবধি যায় না। কিন্তু আপনি যদি দিল্লি হয়ে যান, তাহলে জম্মুর রাজধানী যেটা দিল্লি থেকে যায় জম্মু অবধি, সেটা কিন্তু কাটরা অবধি যায়। আবার বন্দে ভারত এক্সপ্রেসও কাটরা অবধি যায়। যদি আপনি জম্মু অবধি যান কলকাতা থেকে হিমগিরি বা জম্মু তাওয়াই ধরে, তাহলে এখান থেকে কিন্তু জম্মু থেকে কিন্তু আপনাকে শেয়ার গাড়ি নিয়ে কাটরা পৌঁছাতে হবে, অথবা বাসে করে কাটরা পৌঁছাতে হবে। রিজার্ভ গাড়িও চলে, আমি খরচাগুলো বলে দিচ্ছি, খরচাগুলো নোট করে নেবেন। পরে আপনি আপনার প্ল্যান অনুযায়ী এই খরচগুলোকে অ্যাড করে নিজের একটা বাজেট করে নিতে পারবেন। আমি কিন্তু টোটাল বাজেটটা দেবো না, আমি খরচগুলো বলে যাব, আপনি আপনার প্ল্যান অনুযায়ী খরচটা হিসেব করবেন। কারণ কেউ হয়তো
দিনের জায়গায় 7 দিন এফোর্ড করতে পারবেন, কেউ হয়তো 5 দিন, কোনো জায়গায় আপনি চাইলে বাদ দিতে পারেন আপনার সময়ের অভাবের জন্য। সেই অনুসারে আপনার নিজের প্রয়োজন মতো আপনি বাজেট করে ট্যুর প্ল্যান করে বাজেট করে নেবেন। ওকে, তো এইখানে কাটরা থেকে, জম্মু থেকে কাটরা অবধি যদি আপনি শেয়ার গাড়িতে যান তাহলে খরচ হচ্ছে 150 থেকে 200 টাকা পার হেড জম্মু থেকে কাটরা। ঠিক আছে, এটা একটু নোট করে নেবেন। এটা হচ্ছে জম্মু থেকে কাটরা শেয়ার গাড়িতে এটা খরচ। আর 1500 টাকা নেবে রিজার্ভ গাড়ি, যদি রাশ থাকে 2000 টাকাও হতে পারে। 1500 থেকে 2000 টাকা, কখনো কখনো 1200 টাকাতেও পেয়ে যেতে পারেন যদি আপনি লাকি হন। তো এটা মোটামুটিভাবে ধরে চলতে পারেন 1500 টাকা। আর যদি বাসে যান 50 টাকা হচ্ছে টিকিট। প্লিজ একটু নোট ডাউন করে নেবেন, কারণ এগুলো আমি মুছে দেবো, বারবার এটা বলছি কিন্তু। তাহলে এটা হচ্ছে আপনার জম্মু থেকে কাটরা যাওয়ার খরচ। কাটরায় কোথায় থাকবেন? কাটরায় থাকার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে বৈষ্ণোদেবী যে মন্দির কমিটি, তাদের গেস্ট হাউসে থাকা। আমি দেখিয়ে দিচ্ছি, mavvaishnodevi.org। ঠিক আছে, এইটা হচ্ছে ওয়েবসাইট। এখানে যাবেন, এই ওয়েবসাইটে আপনি দেখুন এখানে বুকিং ইনফরমেশান, এর আন্ডারে রুম বুকিং আছে। এই রুম বুকিংয়ে ক্লিক করবেন। হেলিকপ্টারও কিন্তু এখান থেকেই বুক করতে হবে। যদি আপনি হেলিকপ্টারে যেতে চান তাহলে এই ওয়েবসাইট থেকে হেলিকপ্টারও বুক করতে পারবেন। এখানে দেখুন এই যে রুম বুকিং, হেলিকপ্টার সব পরপর রয়েছে। পূজন, আপনি পূজাও বুক করতে পারেন। ইনফ্যাক্ট আপনি বাড়িতে বসে কখনো ইচ্ছে হয়েছে বৈষ্ণোদেবীতে পুজো দেবেন, সেটাও এখান থেকে করতে পারেন। যাত্রা পার্চি রেজিস্ট্রেশন, সেটাও এখান থেকে করতে পারেন। তো এখানে এটা পড়ে নেবেন পুরোটা। এখানে দেখুন নিচে ঘরের ডিসক্রিপশন দেওয়া আছে, জম্মুতে কি ঘর রয়েছে, বৈষ্ণোদেবী ধাম। তারপর কাটরাতে রয়েছে নিহারিকা ডাবল বেডেড এসি, দেখুন 1450 টাকা। এখানে দেখুন 4 বেডেড এসি আছে 1700 টাকা। ডরমিটারি পার বেড বেসিসে আছে 100 টাকা করে। যারা বাজেট ট্রাভেলার তাদের জন্য কিন্তু এটা খুবই উপযুক্ত। শুধু তাই না, ভবনে মানে বৈষ্ণোদেবীতে দেখুন, বৈষ্ণোদেবীতে 120 টাকা করে আপনি ডরমিটরি পাবেন। একদম ওপরে চলে গিয়ে যদি আপনি সেখানে একদিন থাকতে চান বৈষ্ণোদেবীতে ভবনে, সেটাও আপনি এখান থেকে বুক করে যেতে পারেন। তাহলে এই ওয়েবসাইট থেকে আপনি ঘর বুকিং করে নেবেন। এটা পড়ে এখান থেকে ঘর বুকিং করে নিতে পারবেন। এটা কিন্তু সবচেয়ে সস্তা হবে এবং সবচেয়ে ভালো হবে। এখানে দেখুন আপনি কত সস্তায় ডাবল বেডেড রুম পেতে পারেন। ডাবল বেডেড রুম এখানে আপনি 700 টাকায় পেতে পারেন অর্ধকুমারীতে। আবার এখানে দেখুন কাটরাতে ডাবল বেডেড রুমের সবচেয়ে সস্তা হচ্ছে, ডাবল বেডেড এসি রয়েছে 1700 টাকা, আর এখানে ডরমিটারি রয়েছে 100 টাকা 110 টাকা। কিন্তু কাটরাতে সস্তা, এর থেকে 1450 টাকার নিচে কিছু নেই। তো কাটরায় যদি আপনি বাইরে থাকেন, তার থেকে আমি বলবো যে আপনি বৈষ্ণোদেবী যে মানে এই ওয়েবসাইটের থ্রু দিয়ে বুক করে এদের সঙ্গে থাকুন, অনেক বেটার থাকবেন। অনেক ইনফরমেশান, কারেন্ট তথ্যও পেয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন। আর যদি প্রাইভেট হোটেলে থাকেন, আমরা যেরকম ছিলাম সেখানে 1000 টাকা আমি এসি ঘর পেয়েছিলাম দরাদরি করে, কিন্তু খুব একটা ভালো কিছু ছিল না, একটু নোংরাই ছিল। তো 1000 টাকা তো আপনি কাটরাতে দরাদরি করলে ঘর পেয়ে যাবেন, এসি ঘর। তো এই ছিল আমার বৈষ্ণোদেবীতে থাকার ইনফরমেশান। এখানে আপনি বৈষ্ণোদেবীতে একটু নোট করে নেবেন। আপনি 1000 টাকা যদি ঘর ভাড়া ধরেন, আর যদি ওখানে থাকেন 1450 টাকা সেটা হতে পারে। এবং 4 জনের জন্য ঘর একটুখানি আরেকবার বলে দিই, 4 জনের জন্য ঘর আপনি 1700 টাকায় পেয়ে যেতে পারেন। এটা কিন্তু সবচেয়ে সস্তা হবে যদি 4 জন মিলে বেড়াতে চান। আরেকটা কথা, 4 জন বেড়াতে যাওয়াটা কিন্তু কাশ্মীরের জন্য সবচেয়ে সস্তা অপশান। সেক্ষেত্রে একটা গাড়িতে আপনারা 4 জন যেতে পারবেন। গাড়ির ভাড়াটা কিন্তু 4 ভাগে ভাগ হয়ে যাবে। সুতরাং সবসময় চেষ্টা করুন 4 জন যাওয়ার। সব দিক দিয়ে কিন্তু লাভজনক 4 জনের টিম করে যাওয়ার। আর যদি সেটা না হয় 8 জন করুন, 2টো গাড়ি হবে সেক্ষেত্রে, মানে 4-এর রেসপেক্টে ভাগ হয়ে যাবে। তাহলে 1450 টাকা 4 জন গেলে 1700 টাকা, এটা হচ্ছে ঘর ভাড়া। আমি এটাই ধরে নিচ্ছি। এটাকে 2 দিয়ে ভাগ করবেন, মানে 725 টাকা করে পার হেড থাকা কাটরাতে। আর সেই সঙ্গে খাওয়ার খরচ, আপনারা আলাদা করে ধরতে পারেন, এটা নিজেদের ওপর। আমরা যেরকম 500 থেকে 700 টাকা পার ডে পার হেড ধরি হচ্ছে খাওয়ার জন্য, আমাদের 500 টাকাতেই মোটামুটি হয়ে যায়। ঠিক আছে, খুব বেশি হলে 700 টাকা লাগে, এটা আমরা ধরি জল সমেত। ঠিক আছে, তো এইগুলো একটু প্লিজ নোট করে নিন। তাহলে এই কাটরাতে আপনারা থাকছেন, যেদিন গিয়ে পৌঁছাচ্ছেন, ধরুন আপনি কাটরাতে বিকেলবেলা গিয়ে পৌঁছালেন। এবার শীতকাল হলে আমার রেকমেন্ডেশন হবে হচ্ছে দিনের বেলা হাঁটুন, আর গরমকাল হলে রাতের বেলা হাঁটুন। যারা হাঁটতে সক্ষম তারা হেঁটেই যান, তাতে কিন্তু আনন্দ অনেক বেশি। আর যাদের শারীরিক প্রবলেম আছে তারা হয় ঘোড়াতে যেতে পারেন,
ডুলিতে যেতে পারেন অথবা না হলে হেলিকপ্টারে যেতে পারেন। যদি ঘোড়াতে যান অর্ধকুমারী অবধি ঘোড়া নিন, 650 টাকা হচ্ছে ঘোড়ার চার্জ। ঘোড়া মানে খচ্চর আর কি, ঘোড়া তো নয়, সবই খচ্চর। 650 টাকা হচ্ছে অর্ধকুমারী অবধি। এবার অর্ধকুমারী থেকে ভবন অবধি ব্যাটারি চালিত গাড়ি আছে, ওই 350 টাকার আশেপাশে একটা খরচ হয় ব্যাটারি চালিত গাড়িতে। ভবনে পৌঁছে যাবেন মানে 650, 700, 800, 900, 1000 কি 1050 টাকার মতো লাগবে, ট্যাক্স নিয়ে বোধহয় 1100 টাকাও হতে পারে। এরকম একটা খরচে আপনি বৈষ্ণোদেবী পৌঁছে যাবেন। আবার বৈষ্ণোদেবী থেকে ফেরার পথে একইভাবে আসুন, ব্যাটারি চালিত গাড়িতে আপনি চলে আসুন হচ্ছে অর্ধকুমারী অবধি। অর্ধকুমারী থেকে আবার ঘোড়া নিয়ে নিন, মানে খচ্চর নিয়ে নিন, ওই 450 টাকায় কাটরা চলে আসুন। আর যদি হেলিকপ্টারে যান তাহলে এক পিঠের খরচ হচ্ছে 1800 টাকা, মানে দু পিঠে আপনার লাগবে 3600 টাকা। এই খরচাগুলো নোট করে নেবেন যখন আপনি আপনার প্ল্যান করবেন। আপনি আপনার মতো করে ডিসাইড করুন কিভাবে যাবেন। ফ্যামিলির যদি দুজন হাঁটতে সক্ষম হন তাহলে আমি বলবো সেই দুজন হেঁটে যাক, বাকিরা ঘোড়া এবং ব্যাটারি চালিত গাড়িতে যাক। এইভাবে প্ল্যান করুন, তাহলে সাশ্রয় হবে। তো আপনি প্রথম দিন পৌঁছে গেলেন কাটরাতে বিকেলবেলা, আমি ধরে নিচ্ছি দুপুরবেলা পৌঁছে গেছেন। দুপুরের মধ্যে রাত্রিবেলা হাঁটা শুরু করুন। রাত্রি 9টা নাগাদ হাঁটা শুরু করলে পরে আপনি 3টে-4টে নাগাদ পৌঁছে যাবেন বৈষ্ণোদেবী ভবনে। বৈষ্ণোদেবী ভবনে পৌঁছে সেখানে পুজো দিয়ে আপনি 3-4 ঘন্টা ওয়েট করে পুজো দিয়ে তারপর আবার সকালবেলা যদি রওনা দেন, ভোর যদি রওনা দেন, আপনি 11টা-12টা নাগাদ আবার কাটরা পৌঁছে যাবেন। কাটরা পৌঁছে কিন্তু দ্বিতীয় দিনটা আপনাকে বিশ্রাম নিতে হবে, সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। দ্বিতীয় দিন দুপুর 12টা-1টায় পৌঁছে আপনি ওই দিনটা পুরোটা বিশ্রাম নেবেন, সেদিন আর কিছু করার নেই। তারপরের দিন, মানে এটা গেল হচ্ছে প্রথম দুদিনের গল্প। এবার তারপর আপনারা রওনা দেবেন কাশ্মীরের উদ্দেশ্যে। এইখান থেকে একটু বুঝে নিতে হবে ভালো করে। বৈষ্ণোদেবী অবধি প্ল্যানটা খুব সহজ, কিন্তু তারপরে একটুখানি ভালো করে বুঝতে হবে। দেখুন, থার্ড ডে, ফার্স্ট ডে আপনি পৌঁছালেন, সেকেন্ড ডে কাটরা কমপ্লিট, বৈষ্ণোদেবী কমপ্লিট করলেন। থার্ড ডে থেকে আমি এবার বলছি, থার্ড ডে থেকে আপনি কি করবেন। থার্ড ডেতে কিন্তু একটা লম্বা জার্নি হবে, আর এর আগে আপনাকে গাড়ি ঠিক করে নিতে হবে। আপনি যদি কাটরাতে গাড়ি ঠিক করতে চান, প্রচুর ট্রাভেল এজেন্ট রয়েছে। কাটরা বাস স্ট্যান্ডে গিয়ে খালি বলুন আপনি কাশ্মীর বেড়াবেন, গাড়ি চাই, অন্ততপক্ষে 15 থেকে 20 জন আপনাকে ছেকে ধরবে। আপনি আপনার যে হোটেলে আছেন সেখানে বলুন আপনার গাড়ি লাগবে কাশ্মীর বেড়ানোর জন্য, সেখান থেকেও আপনি হেল্প পাবেন। এরপরে কিন্তু আপনার দরাদরি করার স্কিল, যত ভালো দরাদরি করতে পারবেন তত সস্তা হবে। কাশ্মীরে এটা কিন্তু খুব জরুরি, দরাদরি করার স্কিল। আপনাদের গ্রুপে একজন অন্ততপক্ষে থাকতে হবে যে দরাদরি করতে খুব ওস্তাদ, তো সেটা খুব জরুরি। তো এখানে দেখুন আপনি কাটরাতে গাড়ি জোগাড় করে নেবেন। সেকেন্ড ডে যখন আপনি বৈষ্ণোদেবী দেখে ফিরে আসছেন, তারপরে আপনি কাটরাতে গাড়ি জোগাড় করে নিন সন্ধেবেলায়। গাড়ির সঙ্গে এখানে পার ডে হিসেবে যদি যান তাহলে অ্যারাউন্ড 3000 রুপিস পার ডে এরকম একটা খরচা হয়, ঠিক আছে। কিন্তু কাটরাতে যা গাড়ির ব্যবস্থা আমি দেখেছি তাতে গাড়িওয়ালারা পার ডে হিসেবে যেতে চায় না। তারা আপনার কাছ থেকে প্ল্যান শুনবে, রুট শুনবে, কতদিন লাগবে সেটা শুনবে, তারপরে তারা আপনাকে একটা লামসাম অ্যামাউন্ট বলবে যে এত টাকা আমাদের লাগবে এই পুরো ট্যুরে এতদিনের জন্য। মানে সেটা দেখা গেছে যে হিসেব করে মোটামুটিভাবে এই রকম একটা খরচ হবে। 3000 টাকা পার ডে ধরে রাখতে পারেন। এবার এখানে কিন্তু কিছু ব্যাপার আছে। এই 3000 টাকা পার ডে ধরে হিসেব করলে আপনি আবার কিছু কিছু জায়গায় কিন্তু অসুবিধায় পড়বেন। যেমন ধরুন পেহেলগামে আপনি গাড়িটা নিয়ে যাচ্ছেন, পেহেলগামে কিন্তু আপনার এই গাড়ি বসে থাকবে একদিন, কারণ ওখানে লোকাল সিন্ডিকেট রয়েছে। পেহেলগামে ওই বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দনওয়াড়ি এগুলো ঘোরার জন্য আবার আপনাকে ওখানকার লোকাল গাড়ি ভাড়া করতে হবে, কারণ এই গাড়ি ওরা ওখানে লোকালে ঘুরতে দেবে না। তো ওই জায়গায় কিন্তু এক্সট্রা খরচা হবে। এই খরচাটা তো হবেই, প্লাস ওখানে যে লোকাল গাড়ি ভাড়া করবেন সেই খরচাটাও হবে। এটা কিন্তু আমাদের জন্য অতিরিক্ত, অবশ্যই অতিরিক্ত। তাহলে এখানে যদি 4 জন যান, ধরে নেব একটা গাড়িতে 4 জনই বসে, 750 টাকা পার ডে পার হেড আপনার গাড়ি ভাড়া লাগছে, এটা নোট করে নিন। তাহলে এটা হচ্ছে গাড়ির কথা। আপনি গাড়ি ঠিক করে এবার থার্ড ডে কী করছেন, সকালবেলা বেরুবেন 7:30 নাগাদ, ব্রেকফাস্ট করে নেবেন, হালকা ব্রেকফাস্ট করে নেবেন। করে 7:30 সময়, আপনি 7টার সময় যদি যান কাটরাতে ব্রেকফাস্ট চালু হয়ে যাবে, আপনি পেয়ে যাবেন ব্রেকফাস্ট। কাটরাতে মোটামুটি সবসময় খাবার দাবার পাওয়া যায়। আচ্ছা, কাটরা থেকে রওনা হয়ে আপনারা যাবেন হচ্ছে পাটনিটপ। প্রথমে 7:30টায় যদি রওনা হন, এখান থেকে উধমপুর আসতে 1 ঘন্টা সময় লাগবে, সেখান থেকে পাটনিটপ আরও 1 ঘন্টা, 2 ঘন্টা, খুব বেশি হলে 2.5 ঘন্টা। মানে 7:30টায় রওনা দিলে 10টা নাগাদ আপনি এখানে পৌঁছে যাবেন, 10 AM পাটনিটপে পৌঁছে যাবেন। পাটনিটপে আপনি স্পেন্ড করুন 3 ঘন্টা, 3 ঘন্টা এখানে কাটান, পাটনিটপ দেখুন। তারপরে
আপনি এখান থেকে রওনা দেবেন লাঞ্চ করে। এটা খেয়াল রাখবেন, আমি বলে দিচ্ছি, পাটনিটপে কিন্তু লাঞ্চ করে নেবেন, না হলে পরে আরও সময় খরচা হবে। পাটনিটপ দেখে নিয়ে ওখানেই লাঞ্চ করে এখান থেকে রওনা দেবেন। এরপরে কিন্তু একটা নাগাদ যখন রওনা দিচ্ছেন, এই 94 কিলোমিটার গিয়ে আপনি চলে আসবেন হচ্ছে এই মার্তান্ড সান টেম্পেলে। মার্তান্ড সান টেম্পল অবশ্যই দেখবেন যাওয়ার সময়, পেহেলগাম যাওয়ার সময়। এই দিন কিন্তু আপনারা পেহেলগামে গিয়ে নাইট স্টে করবেন। পেহেলগাম যাওয়ার সময় মার্তান্ড সান টেম্পলও দেখে নেবেন। এই জায়গাটায় হচ্ছে অনন্তনাগ, এই রাস্তাটা গেছে অনন্তনাগ হয়ে, এই জায়গাটায় অনন্তনাগ। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল চলে এলো। তো এই অনন্তনাগ হয়ে আপনি এই মার্তান্ড সান টেম্পেলে আসবেন। এখানে মোটামুটি 94 কিলোমিটার যেতে 3 ঘন্টা সময় লাগবে। 3 ঘন্টা মানে আপনি যদি 1টা নাগাদ রওনা দেন এই পাটনিটপ থেকে, তাহলে এখানে এসে পৌঁছাবেন 4টে নাগাদ। ওখানে কিন্তু আপনি খেয়াল রাখবেন সূর্যাস্ত বেশ দেরি করে হয়, যেহেতু উত্তর পশ্চিমে ভারতের একেবারে, মানে সন্ধ্যে 7টা নাগাদ, 7:30 নাগাদ গরমকালে হয়, শীতকালে হয়তো একটু এগিয়ে আসবে। তো 4টে 4:30 নাগাদ যথেষ্ট আলো পাবেন এখানে। তো এখানে আপনি 4টে নাগাদ পৌঁছালেন। মার্তান্ডে আপনার সময় লাগবে 1 ঘন্টা। আপনি এখান থেকে 5টা বা 5:30 নাগাদ রওনা দিলে আপনি পেহেলগাম পৌঁছে যাবেন। আরও 1 ঘন্টা লাগবে এখান থেকে, 38 কিলোমিটার, মানে খুব বেশি হলে 7টা কি 7:30 নাগাদ আপনি পেহেলগামে পৌঁছে যাবেন। গরমকাল হলে আলো থাকবে। পেহেলগামে স্টে করুন এই রাত। পেহেলগামে কোথায় থাকবেন? পেহেলগামে থাকবেন হচ্ছে লিডার নদীর পার বরাবর যে হোটেলগুলো আছে সেগুলোতে, অন্য কোথাও না। আপনি যে ড্রাইভার থাকবে তাকে ইনসিস্ট করবেন যে আমাকে লিডার নদীর পার বরাবর যে হোটেল আছে সেগুলোতে নিয়ে যাও। আমি বলে দিচ্ছি, রাস্তাটা হচ্ছে পেহেলগাম থেকে যে রাস্তা বেতাব ভ্যালির দিকে চলে গেছে, বেতাব ভ্যালি হয়ে চন্দনওয়াড়ির দিকে চলে গেছে, এই রাস্তাটার পাশ দিয়ে লিডার নদীটা গেছে। আর এই রাস্তার ওপরেই কিন্তু দারুণ দারুণ হোটেল রয়েছে, এবং মধ্যবিত্ত বাজেটের মধ্যে হোটেল, নাগালের মধ্যে হোটেল। এখানে দুভাবে রেট চলে। একটা হচ্ছে রুম রেন্ট, পুরোটা আপনি নিতে পারেন রেন্ট হিসেবে। রুম 2000 থেকে শুরু, 2000-2500-এর যথেষ্ট ভালো রুম পেয়ে যাবেন। আবার 5-6 হাজারও রয়েছে। আপনি আপনার বাজেট বুঝে, হোটেল বুঝে, লাক্সারি বুঝে, ওখানে যেহেতু আপনার সঙ্গে গাড়ি আছে 2-4টে হোটেল আপনি দেখতেই পারেন। পর হোটেল রয়েছে লিডারের পাড়ে। পেহেলগাম শহরটা ছাড়িয়ে যেই বেতাব ভ্যালির দিকে যেতে শুরু করবেন, দেখবেন দুদিকে প্রচুর হোটেল। তো আপনি দরাদরি করে নেবেন। 2000, 2500, 3000, 5000, 6000, 7000-এরও হোটেল রয়েছে। আরেকটা জিনিস এখানে চলে এই হোটেলগুলোতে, সেটা হচ্ছে পার ডে পার হেড বেসিসে থাকা এবং খাওয়ার খরচ সমেত। সেটাও বলে দিচ্ছি, 1500 টাকায় আপনি থাকা খাওয়া সহ পার ডে পার হেড হোটেল পেয়ে যাবেন পেহেলগামে, ওই লিডার নদীর পাড়েই। কিন্তু এইখানে কিন্তু লাঞ্চটা ইনক্লুডেড নয়, শুধু ব্রেকফাস্ট আর ডিনার আর বেডটি পাবেন। এই দিয়ে আপনি 1500 টাকায় পার ডে পার হেড পেহেলগামে হোটেল পাবেন। তো এই হচ্ছে খরচা। এবার পেহেলগামে এর পরের দিন কি করবেন? তো 3rd ডেতে রাত্রিবেলা আপনারা পেহেলগাম পৌঁছে গেলেন। 4th ডেতে আসি। এই দিনটা হচ্ছে পুরোটাই পেহেলগাম ঘোরার দিন। দুভাবে আপনাকে ঘুরতে, দুটো সেকশন রয়েছে পেহেলগাম ঘোরার। একটা হচ্ছে ঘোড়ায় চড়ে, মানে খচ্চরে চড়ে আর কি। আমি আমার ভিডিওতে সবসময় ঘোড়া বলেছি, আসলে ওগুলো খচ্চরে ছিল। অনেকে কমেন্ট করেছেন ওগুলো খচ্চর। আসলে সেই সময় না, মানে ভিডিও করার সময় আমি এত আপ্লুত হয়েছিলাম প্রকৃতি দেখে যে ঘোড়া আর খচ্চরের বিভেদ করতে ভুলে গিয়েছিলাম আর কি। যাই হোক, সেটা ডিফারেন্ট ইস্যু। খচ্চরই, অবভিয়াসলি খচ্চর। তো 4th ডেটে সকালবেলা ব্রেকফাস্ট করুন, করে 8টা 8:30 নাগাদ বেরোন। 8:30 নাগাদ যদি বেরোন এনাফ। আপনি ঘোড়া নেবেন। ঘোড়া কিন্তু দরাদরি করতে হবে, এবং এইখানে কিন্তু ঘোড়ার রেটের কোনো বাধা ধরা রেট নেই। মানে আপনি লাকি হলে, রাশ কম থাকলে, অফ সিজন হলে 1200 টাকাতেও পেতে পারেন, 1000 টাকাতেও পেতে পারেন। আবার সিজন হলে, রাশ থাকলে, দরাদরি করতে না পারলে একই সার্কিট ঘোরার জন্য আপনার থেকে হয়তো 4-5 হাজার টাকাও চার্জ করতে পারে। এবার আপনার স্কিল, আপনি দরাদরি করে কোন জায়গায় ব্যাপারটাকে নিয়ে যাবেন। আমরা যেমনি 2500 টাকা পার খচ্চর দিয়েছিলাম আর কি, 2500 টাকা, মানে আমার আর পৃথ্বীর মিলে লেগেছিল 5000 টাকা। তো এইখানে সকালবেলা যদি আপনি 8টা 8:30টায় বেরোন, তাহলে মোটামুটি 3 ঘন্টা লাগবে এই ঘোড়ায় চড়ে এই সার্কিটটা করার জন্য। যেই জায়গাগুলো দেখবেন সেটা বলে দিই। 1 নম্বর হচ্ছে দুনো ভ্যালি, আমি ভিডিওতে দেখিয়েছি, হ্যাঁ, পেহেলগামের ভিডিওটা দেখে নেবেন। 2 নম্বর হচ্ছে বৈশারণ। এই দুটোই কিন্তু জায়গা ঘোড়ায় চড়ে, ঠিক আছে। এই বৈশারণ কি ওরা বলে মিনি সুইজারল্যান্ড, এরকম কিছু একটা বলে স্থানীয় লোকেরা বা ঘোড়াওয়ালারা। অবশ্যই এই দুটোতে যাবেন। আর বাদবাকি যে জায়গাগুলোর নাম ওরা বলবে, কনিমার্ক বা
ওয়াটারফলস বা কাশ্মীর ভ্যালি, ওগুলো কিন্তু এই জায়গাগুলো যেতেই পড়বে। আর ওই কানিমার্গ বা এই জায়গাগুলো এমন কিছু একটা জায়গা নয়, মানে ওরা জাস্ট জোর করে পয়েন্ট বানানো, ওরা জাস্ট জোর করে পয়েন্ট বানিয়েছে আর কি ট্যুরিস্টদের জন্য। তো আসলে হচ্ছে এই দুটো জায়গায়। হ্যাঁ, তো এই দুটো জায়গা খুব সুন্দর। দুনো ভ্যালি তো দারুণ লেগেছিল আমাদের, ওই পেহেলগামের ভিডিওতে রয়েছে, প্লিজ দেখে নেবেন, সুন্দর। আর বৈশারানো যাবেন অবশ্যই। দুনো ভ্যালিতে কোনো টিকিট নেই, বৈশারানের টিকিট আছে, মোস্ট প্রবাবলি 50 টাকা কি 100 টাকা করে লেগেছিল, ওই ভিডিওতে বলে রেখেছি আমি। আচ্ছা, এবার আপনারা 3-3.5 ঘন্টায় ফেরত চলে আসছেন, মানে 8:30টায় গেলে 9টা 10 11 12টা নাগাদ ফেরত চলে আসবেন, লাঞ্চ করবেন, 1টা নাগাদ বেরোবেন নেক্সট পার্টের জন্য। এইখানে কিন্তু আপনাকে গাড়ি ভাড়া করতে হবে, ওই যে বললাম এখানে সিন্ডিকেটের গাড়ি ভাড়া করতে হবে আপনাকে, অন্য কোনো উপায় নেই। আপনার গাড়ি 3000 টাকা দিয়ে কিন্তু বসে রইল সারাদিন। তো সিন্ডিকেটের গাড়ি ভাড়া করবেন, তার চার্জ যদি মারুতি ভ্যান নেন 3000 টাকা, মারুতি ইকো ভ্যান নিলে 3200 টাকা, আবার ইনোভা নিলে 4000 টাকা। এখানে কিন্তু রেট ফিক্সড। আপনি ওই স্ট্যান্ডে যাবেন, স্ট্যান্ডে দেখবেন একদম চার্ট লাগানো আছে, ওই চার্ট অনুসারেই আপনাকে ভাড়া দিতে হবে, এখানে দরাদরির কোনো স্কোপ নেই। তো যে জায়গাগুলো দেখবেন বাই ক্যাব, সেগুলো হচ্ছে 1 নম্বর আরু ভ্যালি, 2 নম্বর হচ্ছে বেতাব ভ্যালি, আর 3 নম্বর হচ্ছে চন্দনওয়াড়ি। একটু নোট করে নেবেন। এই হচ্ছে 3টে জায়গা আপনাকে ঘুরিয়ে দেবে ক্যাবে করে, এবং এতেও সময় লাগবে ওই ধরুন 4-5 ঘন্টা, 4 ঘন্টা ম্যাক্সিমাম, 5 ঘন্টা, ঠিক আছে। মানে আপনি 1টা নাগাদ বেরুলে 6টার মধ্যে ফেরত চলে আসবেন। এর মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছিল হচ্ছে বেতাব ভ্যালি। আর আমরা যখন গিয়েছিলাম চন্দনওয়াড়ি যেতে পারিনি, চন্দনওয়াড়ির রাস্তা বন্ধ ছিল ফর সিকিউরিটি রিজন, কারণ ওই অমরনাথ যাত্রার প্রিপারেশন চলছিল। আর আরু ভ্যালিও আমার ভালো লেগেছে, কিন্তু আরু ভ্যালিতে যেখানে আপনাকে গাড়ি ছেড়ে দেবে, এখানেও বলে রাখি, সেখান থেকে ঘোড়া নিয়ে অ্যাকচুয়াল আরু ভ্যালি আরেকটু ওপরে, মানে আপনি হেঁটে গেলে 45 মিনিট মতো লাগবে, আর যদি ঘোড়া নিয়ে যান তাহলে তাড়াতাড়ি চলে যেতে পারবেন। এখানে ওই 500 টাকার মতো, 500 থেকে 800 টাকা ঘোড়া চার্জ রয়েছে যদি আপনি ঘোড়া করে যান। অ্যাকচুয়াল আরু ভ্যালিটা একটু ওপরে, সেখানে যেতে পারেন। নাহলে যেখানে নামাবে সেই জায়গাটাও সুন্দর, আমি সেই জায়গাটাই ভিডিওতে দেখিয়েছি, সেখানেও এনজয় করে সেখান থেকে ফেরত চলে আসতে পারেন। আর যদি চান তাহলে অ্যাকচুয়াল আরু ভ্যালি যেটা ওপরে, সেখানেও যেতে পারেন ঘোড়া করে, সেটা দরাদরি করে আবার ঠিক করতে হবে। তো এই খরচাগুলো কিন্তু সব জায়গায় এক্সট্রা, এবং এগুলো কিন্তু পার হেড বেসিসে, মানে এই 2500 টাকা ঘোড়া ভাড়া বা এই 500-800 টাকা ঘোড়া ভাড়া, এগুলো কিন্তু সব পার হেড বেসিসে। মানে যদি ফ্যামিলিতে 4 জন থাকে তাহলে এখানে ভেবে দেখুন 10,000 টাকা এখানে চলে গেল সকালের এই দুটো জায়গা ঘুরতে। তো এই জন্যই কাশ্মীর একটু কস্টলি। তো এই গেল আপনার 4th ডে পেহেলগ্রামের প্ল্যান। এরপরে আপনি 5th ডেতে পেহেলগাম থেকে বেরিয়ে চলে যাবেন হচ্ছে শ্রীনগর। তো এই প্ল্যানটা এবার বলছি। শ্রীনগরে যাওয়ার পথে আপনারা দেখে নেবেন হচ্ছে অবন্তী স্বামী টেম্পল। তো পেহেলগাম থেকে আপনি এর পরের দিন বেরোচ্ছেন 5th ডে, সকালবেলা 8টা নাগাদ বেরোন, 8টা 8:30 নাগাদ ব্রেকফাস্ট করে বেরোন। পেহেলগাম থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে এখান থেকে 59 কিলোমিটার গিয়ে আপনি পেয়ে যাবেন অবন্তিপুরা টেম্পল। ধ্বংস হয়ে গেছে কিন্তু খুব ফটোজেনিক, আপনি অবশ্যই যাবেন এখানে। অবন্তিপুরা বা অবন্তী স্বামী টেম্পল, এটা দেখে নিয়ে এখান দিয়ে মেন রাস্তা থেকে একটু ডান দিকে ঢুকে যাবে, এখানে অবন্তিপুরা দেখে তারপর 33 কিলোমিটার গিয়ে হচ্ছে শ্রীনগর। মানে আপনি 8:30 নাগাদ বেরুলে অবন্তিপুরা পৌঁছে যাবেন 1.5 ঘন্টায়, 9টা 10টা নাগাদ ওখানে 1 ঘন্টা কাটালেন, 11টা। সেখান থেকে খুব বেশি হলে 45 মিনিট, আমি 1 ঘন্টাই ধরছি, শ্রীনগরে মাঝে মাঝে জ্যাম লাগে। তো 12টা 12:30টার মধ্যে আপনি একদম শ্রীনগর পৌঁছে যাবেন। শ্রীনগরে চেক ইন করুন। আমি হোটেল সাজেস্ট করব, যদি বাঙালি ঘরোয়া খাবার দাবার চান তাহলে সমরবাবুর ওখানেই থাকুন, তার পাশেই রয়েছে সোনার বাংলা, সেখানেও খেতে পারেন। সমরবাবুর ওখানেও খাবার খুব ভালো, কিন্তু সমরবাবুর ওখানে লাক্সারি নেই। আর হাউস বোটে থাকবেন কিনা সে নিয়ে ডিসকাস করছি একটু পরে। তাছাড়াও আপনি শ্রীনগরে ডাল লেকের পাড়ে প্রচুর হোটেল পাবেন। আপনি গুগল ম্যাপে শ্রীনগর সার্চ দিন, তারপরে হোটেল সার্চ দিন, দেখবেন গুগল ম্যাপে পুরো পরিষ্কার সব হোটেল দেখিয়ে দিচ্ছে। এবার হোটেলগুলোতে ক্লিক করলেই সেই হোটেলের ডিটেল পেয়ে যাবেন, তাদেরকে ফোন করুন, ভাড়া জিজ্ঞেস করুন, ম্যাপে লোকেশন দেখে নিন, খুব ইজি ব্যাপারটা। এয়ারবিএনবিতে আপনি হোমস্টে পেয়ে যাবেন। এয়ারবিএনবি একটা অ্যাপ আছে, তাতে আপনি হোমস্টে পাবেন। তো ওই অ্যাপটাও আপনি আপনার ফোনে ইনস্টল করে নিতে পারেন, সেখানে শ্রীনগর দিয়ে সার্চ করুন, হোমস্টে পেয়ে যাবেন। সেই হোমস্টেগুলো দেখুন, ছবি দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে, সেগুলোর থেকেও চুজ করতে পারেন। শ্রীনগরে যদি আপনি লাক্সারি হোটেল খোঁজেন, সেখানে কিন্তু ভাড়া 2500 একটা ডাবল বেডের
ভাড়া হতে পারে। ডাল লেকের পারে, মানে ডাল লেকের পারে বলতে 3, 4, 5 নম্বর ঘাটের একদম পাড়েই, রাস্তার পাড়েই কতগুলো হোটেল রয়েছে, তাদের ভাড়া কিন্তু বেশ বেশি, 4,000 টাকা, 4,500 টাকা। আবার একটু ভেতরের দিকে গেলে সেক্ষেত্রে ভাড়া কমে যায়, 1,500, 2,000, 2,500 আপনি পাবেন। আর যদি সমরবাবুর ওখানে থাকতে চান তাহলে তো বলেই দিলাম, 1,200 টাকা পার ডে পার হেড, থাকা খাওয়া সব মিলিয়ে। তো এখানে খরচা বাঁচাতে পারেন ওই সমরবাবুর ওখানে থেকে। এবার আপনি 5th ডেতে চেক ইন করছেন। সন্ধেবেলা আপনি কি করুন, বিকেলবেলা বেরোন, ডাল লেকের পাড়ে চলে আসুন 4টে, 4:30 নাগাদ, একটু হাঁটুন। 5টা থেকে ডাল গেটের পাড়েই আপনি বাস পাবেন, ডাবল ডেকার ছাদ খোলা বাস, দোতলা ছাদ খোলা বাস, খুব সুন্দর, একদম নিষাদ বাগ অবধি, ডাল গেটের থেকে একদম নিষাদ বাগ অবধি আপনাকে নিয়ে যাবে, লেকের পাড় ধরেই রাস্তা, খুব সুন্দর রাস্তা। ডাল লেক খুব সুন্দর এনজয় করতে পারবেন। তো আমি বলবো এই বাসটাতে চলুন সন্ধ্যেবেলা, 50 টাকা টিকিটে আপনি খুব সুন্দর এনজয় করবেন, 50 টাকা যেতে, 50 টাকা আসতে, নিষাদবাগে খানিকক্ষণ দাঁড়াবে। তো নিষাদবাগে তখন ঢোকার দরকার নেই, কারণ পরের দিন আপনি নিষাদবাগ দেখবেনই। তো এটা করতে পারেন, অথবা আপনি বিকেলবেলা ডাল লেকের পাড়ে হেঁটে ওখানে শিকারা চড়ে ডাল লেক ঘুরতে পারেন। সন্ধেবেলাও ডাল লেক কিন্তু শিকারায় খুব ভালো লাগবে, এই দুটোর যে কোনো একটা করতে পারেন। যদি একটা ওই দিন করেন, অন্যটা পরের দিন করবেন, সেটাও বলে দিচ্ছি, সেটা মাথায় রাখবেন। মানে আপনি প্রথম দিন 5th ডেতে যদি বাসে করে ঘোরেন, 6th বা 7th ডেতে আপনি শিকারা চড়ে নিতে পারেন, বা প্রথম দিন আপনি শিকারা চললেন, পরের দিনগুলোতে আপনি বাসে চড়ে ঘুরে নিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ওপরে। শিকারার চার্জ বলে দিচ্ছি, শিকারার চার্জ আপনি যদি 1 ঘন্টা ঘোরেন, দরাদরি করলে আপনি মোটামুটি 800 টাকায়, আমাদের থেকে নিয়েছিল 800 টাকা, আর যদি রাশ বেশি থাকে তাহলে আরও বেশি হবে। শিকারায় 800 থেকে 1000 টাকা ধরে নিতে পারেন, ঠিক আছে? তাতে কিন্তু আপনাকে 1 ঘন্টা থেকে সোয়া ঘন্টা ঘোরাবে। সন্ধেবেলা আপনি শিকারা চড়ে ঘুরতে পারেন, এটা করুন। তাহলে 5th ডে হয়ে গেল। এবার 6th ডেটে 6 নম্বর দিন আপনি সারাদিন শ্রীনগর শহর ঘুরবেন। আপনার তো গাড়ি রয়েইছে, গাড়ি করে সকাল সকাল বেরিয়ে পড়ুন, ব্রেকফাস্ট করে 8টার মধ্যে বেরিয়ে পড়বেন, একটু সময় লাগবে কিন্তু, মানে 7:30টায় বেরোলে বেশ ভালো হয়। বেরিয়ে প্রথমে চলে যাবেন শঙ্করাচার্যের মন্দিরে। শঙ্করাচার্যের মন্দির মাস্ট, সেখান থেকে কিন্তু সবচেয়ে ভালো শ্রীনগর শহর দেখা যায়। সারা শ্রীনগরে এত সুন্দর ভিউ আপনি অন্য কোনো জায়গা থেকে পাবেন না। পরিমহল থেকে পাবেন, কিন্তু শঙ্করাচার্যের মন্দিরের মতো নয়। শঙ্করাচার্যের মন্দির থেকে অসাধারণ সুন্দর ভিউ পাওয়া যায়। আর আগে শঙ্করাচার্যের মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, মোবাইল ফোন বা মুভি ক্যামেরা কিছু অ্যালাউড ছিল না, এখন কিন্তু অ্যালাউ করে, আপনি ছবিও তুলতে পারবেন ওপর থেকে। আর শঙ্করাচার্যের মন্দিরে আরেকটা কথা বলে দিই, ওখানে কিন্তু বেশ কিছু সিঁড়ি রয়েছে, সিঁড়িগুলোর উচ্চতা বেশ বেশি আর কি। যাদের পায়ে কোমরে ব্যথা আছে তাদের পক্ষে কিন্তু একটু টাফ হবে শঙ্করাচার্যের মন্দির। প্রথমেই শঙ্করাচার্যের মন্দিরে যাবেন, কারণ রাস্তাটা সরু, যত দেরি করবেন তত কি হবে, গাড়ির লাইন বেড়ে যাবে, আপনার গাড়ি অনেক পেছনে পার্ক করবে, সেক্ষেত্রে আপনাকে হাঁটতে বেশি হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। শঙ্করাচার্যের মন্দির দেখে তারপর আপনি যাবেন হচ্ছে, যদি টিউলিপের সময় হয়, মানে এপ্রিল মাসের 1st, 2nd, 3rd উইক অবধি হয়, ওই সময়টা যদি হয়, তাহলে এরপর আপনি যাবেন হচ্ছে টিউলিপ গার্ডেন, তার পাশেই রয়েছে বোটানিক্যাল গার্ডেন, প্লিজ নোট করে নিন। এই হচ্ছে শঙ্করাচার্যের মন্দির থেকে আপনি গেলেন টিউলিপ গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, না হলে পরে সেখান থেকে আপনি চলে যাবেন সরাসরি চশমে শাহী, ঠিক আছে? বোটানিক্যাল গার্ডেনের পাশ দিয়েই রাস্তা চশমে শাহীতে চলে গেছে, আপনি চশমে শাহী দেখবেন, চশমে শাহী দেখে নিয়ে তার পাশ দিয়ে যে রাস্তাটা ওপরে চলে গেছে সেটা হচ্ছে পরিমহল। চশমে শাহী পরিমহল দেখে আপনাকে নিয়ে যাওয়া হবে হচ্ছে নিষাদবাগে, আপনার গাড়ি নিয়ে যাবে, নিষাদবাগ দেখবেন, নিষাদবাগ দেখে তারপরে আপনি দেখবেন হচ্ছে শালিমার গার্ডেন, শালিমার গার্ডেন দেখে, আচ্ছা নিষাদবাগের উল্টো দিকেই লাঞ্চ করার জায়গা রয়েছে, সুন্দর লাঞ্চ করার জায়গা রয়েছে নিষাদবাগের। যখন আপনি যাবেন তার উল্টো দিকে দেখবেন একটা বাজার মতো আছে, তাতে প্রচুর খাবারের দোকান আছে, ভালো ভালো খাবারের দোকান, ওখানেই লাঞ্চ করে নেবেন। সেখান থেকে চলে যাবেন শালিমার গার্ডেন, শালিমার গার্ডেনে আপনি শালিমার গার্ডেন দেখে তারপর চলে যাবেন হজরতবাল মসজিদে, দরগায়, হজরতবাল দরগা দেখে আপনার ট্যুর শেষ হবে, সন্ধেবেলা আপনি ফেরত চলে আসবেন হোটেলে। এই হচ্ছে আপনার 6th ডে। 7ম দিনের প্ল্যানে যাওয়ার আগে এখানে একটা কথা বলতে চাইব, আমরা যেভাবে শ্রীনগর গিয়েছিলাম, মানে ওই কাটরা থেকে বাসে করে উধমপুর থেকে শেয়ার গাড়ি করে বানিহাল, তারপর বানিহাল থেকে ট্রেন ধরে শ্রীনগর, এই রুটটা ফলো করতে কিন্তু আমি সাজেস্ট করব না, কারণ এক্ষেত্রে ফ্যামিলি নিয়ে এইভাবে ভেঙে ভেঙে যাওয়াটা খুব হেক্টিক হবে, লাগেজ নিয়ে ফ্যামিলির মেম্বারদের নিয়ে অসুবিধেজনক হবে, তো এটা করবেন না। আর এই পথে সরাসরি শ্রীনগর চলে গেলে কি হবে, আপনার পেহেলগামটা এদিক দিয়ে মিস হয়ে যাবে, পেহেলগাম হয়েই কিন্তু যাওয়াটা সুবিধাজনক, না হলে আবার ব্যাক করে আপনাকে পেহেলগামে আসতে হবে। তো বেটার হবে আপনি পেহেলগাম যেভাবে বলছি আমি সেভাবে
ফলো করুন, সেটা সুবিধাজনক হবে। আর কাটরার গাড়ির ড্রাইভারদের ক্ষেত্রেও এটা সুবিধাজনক হয়, ওরা এটাই ইনসিস্ট করে। এবার সপ্তম দিনে আসা যাক। 7th ডেতে আপনারা যাবেন হচ্ছে গুলমার্গ। তো 7th ডে সকালবেলা বেরিয়ে পড়ুন 8টা নাগাদ, 51 কিলোমিটার মাত্র শ্রীনগর থেকে গুলমার্গ। তো গুলমার্গে পৌঁছে যাবেন, ঘন্টা দেড়েক টাইম লাগবে। এবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনাদের, গুলমার্গের গন্ডোলার টিকিট মানে কেবল কারের টিকিট কিন্তু যথেষ্ট আগে থাকতে কেটে রাখবেন। সেটা না করলে আপনি কিন্তু যদি আগের দিন কাটার চেষ্টা করেন নাও পেতে পারেন, না পাওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। গুলমার্গে সাংঘাতিক রাশ থাকে, অফ সিজনেও কিন্তু বেশ ভালো ভিড় থাকে, কারণ সবাই যারা শ্রীনগরে যাচ্ছে তারা কিন্তু গুলমার্গ যায়। গুলমার্গের গন্ডোলায় দুটো ফেজ রয়েছে, ফেজ 1, ফেজ 2। আমি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে টিকিট কাটবেন। ফেজ 2তে গেলে যদি আপনি মে মাসেও যান তাহলে বরফ পাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা যখন গিয়েছিলাম তখন ফেজ 2তে আমরা যেতে পারিনি, কারণ হচ্ছে তখন বন্ধ ছিল ফেজ 2 মেনটেন্যান্সের কারণে। জাস্ট আপনি গুগলে সার্চ করুন গুলমার্গ গন্ডোলা বুকিং, ঠিক আছে? প্রথমটা নয়, এই ওয়েবসাইটটা, এটা নোট করে নিন, jkcablecar.pau.in। এখানে আপনাকে গুলমার্গ কুংডোর, এটা হচ্ছে ফার্স্ট ফেজ, আর এই কুংডোর টু আফারওয়াট, এটা হচ্ছে আফারওয়াট, এটা হচ্ছে সেকেন্ড ফেজ। তো এখানে আপনাকে রুট সিলেক্ট করতে হবে। প্রথম ফেজটা সিলেক্ট করলেন, এখানে ডেট সিলেক্ট করতে হবে, এখানে ডেট চুজ করুন যেদিন যাবেন। এখানে আপনাকে, আমাদের সময় যেটা ছিল না সেটা এখন চালু করেছে, টাইম স্লট করে দিয়েছে, 3টে টাইম স্লটে ভাগ করে দিয়েছে। 9টা থেকে 11টা একটা, 11টা 15 থেকে 1টা 15 একটা, আর 1টা 30 থেকে 3টে 30 একটা। এটা খুব ভালো করেছে, কারণ না হলে একই সময় প্রচুর ভিড় হচ্ছিল। আমার ভিডিও যারা দেখেছেন তারা জানেন কতটা লাইন ছিল সেই দিন। তো আপনি এখান থেকে টাইম স্লট বুক করবেন, করে এখানে দেখুন টিকিটস অ্যাভেলেবল, এখন দেখাচ্ছে 966। তো এখানে এবার প্রসিড টু নেক্সটে গিয়ে আপনি এখানে ইন্ডিয়ান সিটিজেন হলে ইন্ডিয়ান, আর ফরেনার হলে অবশ্যই ফরেনার এখানে চুজ করবেন। এখানে ভিজিটার অ্যাড করবেন যতজন আছেন, ঠিক আছে? একটা টিকিটেই কিন্তু আপনি যত ইচ্ছে ভিজিটার অ্যাড করে নিতে পারেন। এখানে মোবাইল নাম্বার আর ইমেল আইডি অ্যাড করে এখানে এই ক্যাপচা চুজ করে তারপরে আপনি পেমেন্টে যাবেন, আপনার কাছে টিকিট চলে আসবে। আর সেকেন্ড ফেজ হলে ওখান থেকে সেকেন্ড ফেজ চুজ করবেন, যেটা এর আগের পেজে আছে এই যে এখানে সেকেন্ড ফেজ চুজ করে এখানে ডেট চুজ করবেন, করে এটাকে ক্লিক করে দেবেন। এরা জিজ্ঞেস করছে যে আই কনফার্ম আই হ্যাভ এ ভ্যালিড টিকিট টু ট্রাভেল ফ্রম গুলমার্গ টু কুংডুর, মানে ফার্স্ট ফেজের টিকিট আছে, এটা আপনি কনফার্ম করছেন, তবেই আপনি সেকেন্ড ফেজের টিকিট কিন্তু কাটতে পারবেন। এখান থেকে একটাই টাইম স্লট আছে, 9টা থেকে 3:30, মানে পুরো দিনটাই। তো এটা চুজ করে প্রসিড টু নেক্সট করে আবার ভিজিটার অ্যাড করে টিকিট কেটে নেবেন। তো এই হচ্ছে আপনার গুলমার্গের গন্ডোলার ইনফরমেশন, jkcablecar.pau.in, প্লিজ নোট করে নিন এটা। তো এটা কিন্তু যথেষ্ট আগে থাকতে কেটে নেবেন, অ্যাটলিস্ট 7-10 দিন আগে আপনারা কেটে নেবেন এটা। আর কোনো কারণে যদি কেবল কার না চলে, আবহাওয়া খারাপের জন্য বা টেকনিক্যাল কারণে, তাহলে অটোমেটিক্যালি টাকা রিফান্ড হয়ে যাবে। আমাদের ক্ষেত্রে আমরা 2টো ফেজেরই টিকিট কেটেছিলাম, কিন্তু সেকেন্ড ফেজে যেতে পারিনি। সেকেন্ড ফেজের টাকা কিন্তু অটোমেটিক্যালি আমাদের রিফান্ড হয়ে গিয়েছিল। আর খরচটা বলে দিচ্ছি, এটা দেখা হলো না, আরেকবার একটু যেতে হবে এখানে, তাহলে মানে এই ওয়েবসাইটে একটা ডেট সিলেক্ট করে একটু খরচটা দেখিয়ে দিই আপনাদের। প্রসিড টু নেক্সট, এখানে ইন্ডিয়ান হলে দেখে নিন 740 টাকা হচ্ছে ফার্স্ট ফেজের। ফরেনারদের ক্ষেত্রেও 740 টাকাই। আর যদি আমি সেকেন্ড ফেজ চুজ করি তাহলে কত সেটাও দেখে নিচ্ছি। 740 হচ্ছে ফার্স্ট ফেজের। এগুলো কিন্তু অ্যাড করে নেবেন, নোট করে নেবেন, কারণ পরে আপনার এগুলো প্ল্যান করার সময় মাথায় রাখতে হবে। ইন্ডিয়ানদের জন্য 950, ফরেনারদের জন্য 985, 740 আর 950, এই হচ্ছে আপনার টোটাল সেকেন্ড ফেজ অবধি যদি যান তার খরচ পার হেড, যাতায়াত মিলে, মানে আপ অ্যান্ড ডাউন মিলে। তো খেয়াল রাখবেন 740, 950, 5 9, 7 14, 15 16, এই হচ্ছে খরচ, প্লাস কিন্তু ট্যাক্স আছে, জিএসটি, ওই 1700 সামথিং পরে আর কি। তো এটা গুলমার্গ হয়ে গেল। গুলমার্গে আপনারা কি করতে পারেন, দুটো জায়গা ঘুরবেন, একটা তো গন্ডোলায় যাচ্ছেনই, আর নিচে যে মিডোসটা আছে, তৃণভূমিটা আছে, সেখানে কিন্তু খুব সুন্দর করে তার মাঝখান দিয়ে রাস্তা রয়েছে। আপনারা ওই তৃণভূমির মাঝখানে
একটা মন্দির রয়েছে, একটা চার্চ রয়েছে, এগুলো হেঁটে হেঁটেই ঘুরে নিতে পারেন। নিচে কিন্তু ঘোড়াওয়ালারা আপনাদের খুব উত্ত্যক্ত করবে, বা গাড়িওয়ালারা বলবে গাড়ি নিন, দরকার নেই, একটু হাঁটবেন, ভালো লাগবে গুলমার্গে হাঁটতে। যদি বরফের সময় হয়, ওই নিচেই প্রচুর বরফ জমা হয়ে থাকবে, মানে শীতকালে যদি যান আপনি প্রচুর বরফ নিচেই পাবেন, ওপর অবধি যেতেই হবে না, খুব সুন্দর এনজয় করতে পারবেন। আর যদি বরফ না থাকে হেঁটেই ঘুরতে পারেন নিচের গুলমার্গের নিচের অংশটা। তো গুলমার্গ থেকে বিকেলবেলা ফেরত আসবেন, গুলমার্গে ট্যাক্সি স্ট্যান্ডেই লাঞ্চ করার জন্য প্রচুর হোটেল রয়েছে, সেখানেই লাঞ্চ করে নিতে পারবেন। আর রাস্তার ওপরেও, এই যে রাস্তাটা শ্রীনগর থেকে গুলমার্গ 51 কিলোমিটার, এই রাস্তার ওপরেও প্রচুর খাবারের জায়গা রয়েছে। তো এই হয়ে গেল গুলমার্গ। সেভেন্থ ডে আপনি গুলমার্গ দেখে বিকেলবেলা 4টের মধ্যে ফেরত চলে আসতে পারেন। যদি সকাল 8:30 বেরোন, হেসে খেলে 4টের মধ্যে ফেরত চলে আসবেন। এবার 4টে 4:30 ফেরত এসে আপনারা সেই দিন শিকারা ভ্রমণ করে নিতে পারেন, অথবা সেই দিন দোতলা বাসে চলে নিতে পারেন, যেটা সুবিধে হয়। তো গুলমার্গ থেকে ফিরে এলেন 7ম দিন। এবার 8th ডে, 8ম দিন আপনারা যাবেন হচ্ছে হয় ইউজমার্গ না হলে সোনমার্গ। এগুলো কিন্তু আপনি নিজের মতো করে কাস্টম করে নেবেন। মানে গুলমার্গ যে 7ম দিনই যেতে হবে এরকম নয়, আপনি 7ম দিনে ইউজমার্গ যেতে পারেন, 8ম দিনে গুলমার্গ যেতে পারেন, 9ম দিনে সোনমার্গ যেতে পারেন, যেটা আপনার ইচ্ছে, যেভাবে আপনি সাজাবেন। তো 8ম দিনে আপনি চলে যান ইউজমার্গ। যাওয়ার পথে চারারে শরীফ পড়বে রাস্তায়, আপনি ফেরার পথে চারারে শরীফ দেখবেন। প্রথমে সোজা ইউজমার্গ চলে যান। এবার আপনার যদি দিন সংখ্যা কম হয় তাহলে ইউজমার্গ বাদ দিতে পারেন। ইউজমার্গ অফবিট আমাদের অসম্ভব ভালো লেগেছিল, কিন্তু আপনি এদের মধ্যে গুলমার্গ, সোনমার্গ, ইউজমার্গের মধ্যে যদি দিন সংখ্যা কম থাকে আপনার হাতে, তাহলে যে কোনো একটা বা দুটো আপনি আপনার ইচ্ছে মতো বাদ দেবেন, ঠিক আছে? তো ইউজমার্গ আপনি চলে যেতে পারেন। ইউজমার্গ 8ম দিন গেলেন, সারাদিন ইউজমার্গ ঘুরুন। ওখানেও কিন্তু ঘোড়া চার্জ আমাদের থেকে নিয়েছিল এক একটা ঘোড়া 300 টাকা করে। 3টে ঘোড়া আমরা নিয়েছিলাম, আমার, পৃথ্বীজিতের আর জাভেদের। 3টে ঘোড়া পড়েছিল আমাদের 900 টাকা। এখানেও কিন্তু দরাদরি চলবে, আপনার কাছে চাইবে হচ্ছে 1000 টাকা বা 1500 টাকা এরকম কিছু। ওই জঙ্গলের মধ্যে একটু ঘোরাবে, ভেতরে একটা জায়গা রয়েছে, একটা চেরি গাছের বাগান রয়েছে। আমি এই জায়গাগুলো সব কিছু ওই ভিডিওতে দেখিয়েছি, ইউজমার্গের ভিডিওতে। ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে প্লিজ দেখে নিন, অথবা ওপরের এই আই বাটনটার লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি। তো এখানে এই খরচাটা কিন্তু ধরে রাখবেন আপনি 300 টাকা করে, প্লাস লাঞ্চের খরচ, সেটা আপনি ধরবেন। যদি সমরবাবুর ওখানে থাকেন তাহলে সমরবাবু লাঞ্চ প্যাক করে দেবেন প্রত্যেক দিন। আপনি সেই প্যাকেট লাঞ্চ নিয়ে চলে এসেছেন, সেই লাঞ্চই আপনার হয়ে যাবে, সেই লাঞ্চই হয়ে যাবে। আমরা তাই করেছিলাম, গুলমার্গে প্যাক করে নিয়ে গিয়েছিলাম লাঞ্চ। এবার 9ম দিন, 9th ডে আপনারা যাবেন হচ্ছে সোনমার্গ, ঠিক আছে? সোনমার্গে আবার সকাল 8:30 নাগাদ বেরিয়ে পড়ুন ব্রেকফাস্ট করে। সোনমার্গে যাবেন, যাওয়ার পথে পড়বে ক্ষীর ভবানীর মন্দির, এই যে 26 কিলোমিটার দূরে শ্রীনগর থেকে। অবশ্যই ক্ষীর ভবানী যাবেন, ঠিক আছে? এখানে যেমনি ইউজমার্গ থেকে ফেরার পথে আপনারা চারারে শরীফ দেখবেন, ঠিক তেমনি আপনি যখন সোনমার্গ যাবেন, যাওয়ার পথেও ক্ষীর ভবানী দেখতে পারেন। মন্দিরে সকালবেলা যদি যেতে চান, সকালবেলা ক্ষীর ভবানী দেখে সোনমার্গ চলে যান, ভালো হবে। আর ফেরার পথেও দেখতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। ক্ষীর ভবানীতে ঘণ্টাখানেক টাইম লাগবে। ক্ষীর ভবানীতে অবশ্যই ওখানে প্রসাদ হিসেবে পায়েস দেয়, সেটা খাবেন, চাইলেই দেবে অফিসে। আর এখান থেকে সোনমার্গ আপনার আসতে সময় লাগবে ক্ষীর ভবানী থেকে ঘন্টা 1.5-2, ঠিক আছে? 1.5 ঘন্টা সময় লাগবে। সোনমার্গেও কিন্তু ওখানে থাজিবাস গ্লেসিয়ার বলুন বা 0 পয়েন্ট বলুন, যেখানেই আপনি যেতে চাইবেন, আপনাকে কিন্তু এক্সট্রা পয়সা খরচা করতে হবে। সোনমার্গে যেখানে গাড়ি রাখবে সেখান থেকে থাজিবাস গ্লেসিয়ার হেঁটেও যেতে পারেন। ঘন্টা 2 সময় যদি হাতে থাকে তাহলে হেঁটে যান, মানে 2 ঘন্টা যেতে লাগবে, তারপর ওখানে 1 ঘন্টা, ফিরে আসতে 1.5 ঘন্টা, 2, 3, 4, 4.5, 5 ঘন্টা। 5 ঘন্টা সময় যদি হাতে থাকে তাহলে সোনমার্গে কিন্তু হেঁটেই থাজিবাস গ্লেসিয়ার চলে যেতে পারবেন। খুব কমফোর্টেবল, এমন কিছু একটা চড়াই রাস্তা নয়। আমরা তো ঘোড়ায় গিয়েছিলাম, আর আমাদের থেকে ঘোড়ার চার্জ নিয়েছিল 1800 টাকা। প্রথমে চেয়েছিল 6000 টাকা, তারপর আমরা দরাদরি করে 1800 টাকা প্রতি ঘোড়া, মানে দুজনের 3600 টাকা লেগেছিল। আচ্ছা, এখানে আরেকটা ট্যুর আছে, সেটা হচ্ছে 0 পয়েন্ট। জজিলা পাস পেরিয়ে 0 পয়েন্ট অবধি নিয়ে যায়, কিন্তু সেটা আপনাকে গাড়িতে করতে হবে এবং ওখানকার স্থানীয় সিন্ডিকেটের গাড়িতে করতে হবে। মানে যে গাড়ি নিয়ে আপনি শ্রীনগর থেকে সোনমার্গ যাচ্ছেন, ওই গাড়ি নিয়ে জজিলা পাস পেরিয়ে আপনি 0 পয়েন্ট যেতে পারবেন না। এখানে আরও একটা কথা বলে নিই, যদি আপনার প্ল্যান থাকে যে না আপনি সোনমার্গ দেখে লেহ লাদাখ অবধি চলে যাবেন, তাহলে কিন্তু আবার আপনার গাড়িকে যেতে দেবে। সেটা আবার আপনার এক্সটেনশন, প্ল্যানের এক্সটেনশন যদি হয়, যেন আপনি কাশ্মীর দেখে আপনি লেহ লাদাখ দেখে তারপর ফিরবেন, সেক্ষেত্রে আপনি যখন লেহ লাদাখ যাবেন তখন কিন্তু রাস্তাতেই সোনমার্গ দেখে নিয়ে লেহ লাদাখের পথে চলে যেতে পারেন। সেই ক্ষেত্রে আপনার গাড়িকে আবার অ্যালাউ করবে জজিলা পাস পেরিয়ে যেতে।
কিন্তু যদি আপনি শুধু সোনমার্গ যেতে চান শ্রীনগর থেকে, আবার শ্রীনগরে ফেরত আসবেন, সেক্ষেত্রে আপনাকে সোনমার্গ গিয়ে স্থানীয় সিন্ডিকেটের গাড়ি নিয়ে 0 পয়েন্ট যেতে হবে, জজিলা পাস পেরিয়ে 0 পয়েন্টে যেতে হবে। আর এর খরচাটা হচ্ছে 1002 টাকার মতো। এখানেও কিন্তু একটু দরাদরি আপনাকে করতে হবে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন বন্ধ ছিল, সেদিন ওই গাড়ি চলছিল না, তাই আমাদের আর 0 পয়েন্ট দেখা হয়নি। তো এই হচ্ছে আপনার সোনমার্গের প্ল্যান। এখানে আরেকটা কথা আমার বলা শুরুতেই দরকার ছিল 9th ডের শুরুতে, সেটা হচ্ছে 9th ডেতে আপনি কিন্তু ফিরে গিয়ে হাউস বোটে থাকবেন। আমি ইনসিস্ট করব, শ্রীনগরে গেলে, কাশ্মীরে গেলে শ্রীনগরে আপনি 1 রাত অন্ততপক্ষে হাউস বোটে অবশ্যই থাকুন, যে যাই বলুক। কারণ হাউস বোটের ওই ফিলটা কিন্তু আপনি অবশ্যই নিন। শ্রীনগরে যাবেন, ডাল লেকের ওপরে হাউস বোটে থাকবেন না, এটা যেন কীরকম একটা লাগে, ট্যুরটা অসম্পূর্ণ লাগবে। সেই জন্য অবশ্যই হাউস বোটে থাকুন। আর 9th ডেতে সকালবেলা আপনি চেক আউট করবেন হোটেল থেকে, আর বিকেলবেলা যখন সোনমার্গ থেকে ফিরে আসবেন তখন হাউস বোটে চেক ইন করবেন। হাউস বোটের নাম্বার আমি কিছু দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনি অনলাইনে হাউস বোট চেক করতে পারেন, গুগলে সার্চ করতে পারেন, অথবা এজেন্টের থ্রু দিয়ে, অথবা যে গাড়ির ড্রাইভার আপনাকে বলবে তার থ্রু দিয়েও হাউস বোটের খোঁজ নিতে পারেন। সমরবাবু কিন্তু আপনাকে এ ব্যাপারে খুব সাংঘাতিক হেল্প করতে পারে, সমরবাবুকে জিজ্ঞেস করতে পারেন হাউস বোটের ব্যাপারে। আমি যে হাউস বোটে ছিলাম রাজমহল, তার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আরও আমি 2-1টা হাউস বোটের নাম্বার দিয়ে দেবো। তো হাউস বোট আগের থেকে কিন্তু ঠিক করে রাখবেন। হাউস বোটের কিন্তু তীব্র চাহিদা, আপনি আগের দিন চাইলেই পরের দিন হাউস বোট কিন্তু নাও পেতে পারেন সিজনে, তাই হাউস বোটও যথেষ্ট আগের থেকে কিন্তু বুক করে রাখবেন। তাহলে 9th ডেতে আপনি সোনমার্গ দেখে ফিরে এসে আপনি হাউস বোটে চেক ইন করছেন। সন্ধেবেলাটা আপনি লালচক যেতে পারেন বা হাউস বোটে কাটান, সুন্দর লাগে ডাল লেক সন্ধেবেলায়, হাউস বোটে এনজয় করুন। হাউস বোটে এনজয় করে পরের দিন সকালবেলা, আচ্ছা হাউস বোটের খরচটা বলে দিই। হাউস বোটে কিন্তু ওই ব্রেকফাস্ট ডিনার ইনক্লুডেড, মানে আগের দিন যখন আপনি হাউস বোটে চেক ইন করছেন সেদিন রাতের ডিনার আর পরের দিন সকালের ব্রেকফাস্ট ইনক্লুড থাকবে। হাউস বোটে খরচ আমাদের লেগেছিল 5000 টাকা, আমরা হাউস বোট পাচ্ছিলামই না, প্লিজ অবাক হবেন না, এটাই লেগেছিল। কারণ তখন সাংঘাতিক রাশ ছিল, মে মাসের ফার্স্ট উইকে, যখন ভিড় থাকবে তখন কিন্তু এটা 5-6 হাজার টাকায় চলে যায় পার ডে। আর যখন একটু রাশ কম থাকবে আপনি 2500 টাকাতেও একই হাউস বোট পাবেন। আর এই হাউস বোট নিয়ে আমি অনেক কথা আমার ওই লাইভ ভিডিওতে বলেছি, যার লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে পাবেন এই ভিডিওর, প্লিজ ওটা দেখে নিন। আপনি অনলাইনে 1200 টাকাতেও হাউস বোট পেতে পারেন, কিন্তু ওটা বুক করার আগে একটু দেখে শুনে বুক করতে হবে, অনেকগুলো ফ্যাক্টর আছে যা আমি ওই ভিডিওতে ডিসকাস করেছি। তাহলে এই গেল হাউস বোটের কথা। 5000 টাকা কিন্তু আরেকটা কথা বলি, 5000 টাকা কিন্তু দুজনের জন্য, মানে দুজনের থাকা খাওয়া নিয়ে 5000 টাকা, মানে পার হেড আপনার পড়বে হচ্ছে 2500 টাকা। এটা খুব আপার সাইডে, রাশ খুব বেশি থাকলে এটা কমে 2500-3000 টাকাও হতে পারে দুজনের জন্য। এবার 10th ডেতে আপনি কি করবেন, এটা আপনার শেষ দিন শ্রীনগরে। সকালবেলা হাউস বোটে ব্রেকফাস্ট করে চলে আসুন পারে, সেখানে আপনি একটু বাজার হাট করতে পারেন, কেনাকাটি করতে পারেন। হাউস বোটের চেক আউট টাইম জেনারেলি 12টা, 12:30, 1টা অবধি এরকম সময় হয়। আপনার যদি বিকেলবেলার দিকে ফ্লাইট নেন শ্রীনগর থেকে সেটাই বেস্ট। 5টার সময় আমি ইন্ডিগোর ফ্লাইট নিয়েছিলাম, 5:45-এ, ওই রকম সময় আপনি অনেকগুলো ফ্লাইট পাবেন। তো হাউস বোটে আপনি 12টা, 12:30টায় চেক আউট করুন, তার আগে আপনি সকালবেলা ব্রেকফাস্ট করে 8টা, 8:30টায় বেরিয়ে পড়ুন। মার্কেটিং করার থাকলে সেটা করুন, কেনাকাটি করার থাকলে সেগুলো করুন। এখানে আখরোট বা কেশর যদি কিনতে চান আমি একটা দোকান সাজেস্ট করব, জৈন স্টোর্স, লালচক থেকে একটু এগিয়ে ডান দিকে একটা গলি আছে, সেই গলিতে ঢুকেই বাদিকের দোকান, বেশ সুন্দর দোকান, বড় দোকান, হোলসেল দোকান, এবং স্থানীয় লোকেরাও খুব কিনছে। যথেষ্ট ন্যায্য দামে আপনি এখানে জিনিস পাবেন। আমি কম্পেয়ার করে দেখেছি, কারণ আমি অনেক জায়গায় দর করেছিলাম, এখানেই কিন্তু সবচেয়ে সস্তা লেগেছিল এবং ঠিকঠাক লেগেছিল আমার কোয়ালিটি। তো জৈন স্টোর্সে যেতে পারেন জিনিসপত্র, মানে বাদাম, আখরোট, কেশর এগুলো কেনার জন্য। তো এটাও বলে দিলাম। এবার 10th ডে বিকেলবেলা ফ্লাইট ধরে আপনি ফেরত চলে আসুন। দুপুরবেলা আপনি 12টা, 12:30 নাগাদ চেক আউট করুন। চেক আউট করেও আপনি গাড়িতে, যে আপনার গাড়ি রয়েছে সাথে, তার সঙ্গে খানিকটা ঘুরে নিতে পারেন শ্রীনগর। তারপরে আপনি এয়ারপোর্টে চলে আসুন। এয়ারপোর্টে কিন্তু যথেষ্ট টাইম নিয়ে আসবেন, কারণ এয়ারপোর্টের 1 কিলোমিটার আগে একটা চেকিং আছে, তারপরে এয়ারপোর্ট।
তো ওই 1 কিলোমিটার আগের চেকিং, তার আগে কিন্তু একটু জ্যাম লেগে যায়, মানে গাড়িগুলোকে আটকে প্রত্যেকটা গাড়ির থেকে মাল পুরো নাবিয়ে, আপনার পুরো লাগেজ নাবিয়ে আপনাকে ওই স্ক্যানারে ঢোকাতে হবে 1 কিলোমিটার আগে। তারপর এয়ারপোর্টে তো ঢোকাতেই হবে স্ক্যানারে। তো ওই জায়গাটায় কিন্তু একটু সময় লাগে। তো 2 ঘন্টা আগে আপনি এয়ারপোর্টের দিকে যাত্রা শুরু করে দেবেন, মানে 5টায় ফ্লাইট হলে 3টের সময় এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন। তো এই হলো প্ল্যান। যারা ফিরে আসবেন কাটরায়, ট্রেন ধরবেন, মানে জম্মুতে যারা ফিরে আসবেন ট্রেন ধরে, তারা কিন্তু একটু তাড়াতাড়ি বেরোবেন, মানে 10টা নাগাদ বেরিয়ে পড়বেন 10ম দিন। না হলে একদিন আপনাকে এক্সট্রা থাকতে হবে। 11 নম্বর দিনে আপনাকে সকালবেলা বেরোতে হবে। 10 নম্বর দিনে যদি আপনি জম্মু আসতে চান, 10 নম্বর দিনে সকাল সকাল বেরিয়ে পড়ুন, 9:30 10টা নাগাদ হাউসবোট থেকে চেক আউট করে গাড়িতে বেরিয়ে পড়ুন জম্মুর উদ্দেশ্যে। জম্মুতে এসে ট্রেন ধরে নিন রাতের দিকে। তো এই ছিল প্ল্যান। এরপরে আমি যারা শ্রীনগর সরাসরি যাবেন তাদের কথা বলবো। তাদের ক্ষেত্রে অনেকগুলোই কমন হবে, অনেক কিছুই কমন হবে, কিন্তু যারা সরাসরি শ্রীনগর ফ্লাইটে চলে যাবেন তারা প্রথমে শ্রীনগর এবং তার আশেপাশেরটা দেখে নেবেন। তার মানে আমাদের প্ল্যানের যেটা শেষ ভাগ, এর আগের প্ল্যানের যেটা শেষ ভাগ, সেটা প্রথমেই হয়ে যাবে। মানে প্রথমে শ্রীনগর নেমে গাড়ি ঠিক করে ফেলুন দরাদরি করে। ওখানেও আপনি প্রচুর ট্রাভেল এজেন্ট পাবেন, বা যে হোটেলে যাচ্ছেন সেখানে জিজ্ঞেস করুন। যদি সমরবাবুর ওখানে থাকেন, সমরবাবুকে বলুন, সমরবাবু গাড়ি ঠিক করে দেবেন। উনি খুব জেনুইন লোক, খুব অভিজ্ঞ লোক শ্রীনগরের জন্য। তো গাড়ি ঠিক করে আপনি ট্যুর প্ল্যান বুঝিয়ে দিন গাড়ির ড্রাইভারকে, সেই অনুসারে আপনার দরাদরি করে আপনি ঠিক করে নিন গাড়ি। ওই পার ডে 3000 টাকার মতোই পড়বে। তো প্রথম দিন আপনি শ্রীনগর ঘুরে নিন, মানে পরের দিন সেকেন্ড ডেতে আপনি শ্রীনগর ঘুরে নিন পুরোটা। তারপর থার্ড ডেতে গুলমার্গ চলে যান, 4th-এ আপনি সোনমার্গ চলে যান, 5th-এ আপনি ইউজমার্গ চলে যান। 6 নম্বর দিনে বেরিয়ে পেহেলগাম চলে আসুন। সেক্ষেত্রে অবন্তিপুরা দেখে পেহেলগাম আসুন, মানে এই রাস্তা দিয়ে আপনি পেহেলগাম আসুন, পেহেলগাম স্টে করুন। পরের দিন সারাদিন 7th ডেতে পেহেলগাম ঘুরুন। 8th ডেতে পেহেলগাম থেকে বেরিয়ে মার্তান টেম্পল দেখে চলে আসুন হচ্ছে কাটরা। 9th-এ আপনি বৈষ্ণোদেবী হাঁটুন। 10th-এ আপনি বিশ্রাম নিতে পারেন কাটরাতে, না হলে 10th বিকেলেই আপনি জম্মু এসে ট্রেন ধরতে পারেন। তো এই হচ্ছে আমার পুরো প্ল্যানটা। আর যদি আপনি বলেন যে না, আমি কাটরা ফিরবো না, আমি শ্রীনগর থেকে ফ্লাইট নেব, পেহেলগাম থেকে ব্যাক করে শ্রীনগর চলে যান, শ্রীনগরে ফ্লাইট নিয়ে ফিরে আসুন নিজের শহরে। তো এরপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, সব কিছু মোটামুটি আমি ডিসকাস করেছি আমার যা মনে হয়। এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্ট বক্সে আমাকে লিখে জানান, অথবা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। আপনারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন। ইনস্টাগ্রামে আমার ট্রাভেল প্ল্যান বা আমাদের যে ছবি বিভিন্ন জায়গায় যাওয়ার, সেগুলো আমরা পোস্ট করি, টাইম টু টাইম রিল পোস্ট করি, সেখানে প্লিজ ফলো করুন। আর ভিডিওগুলোকে একটু শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। আপনারা শেয়ার করলে আমাদের রিচ বাড়ে, আমাদের সেক্ষেত্রে উৎসাহ আরও বেড়ে যায়, ভালো ভিডিও তৈরি করার উদ্যম পাই আমরা। তো আপনারা প্লিজ শেয়ার করবেন দয়া করে যদি ভিডিওগুলো ভালো লাগে। আর কমেন্টে লিখে জানাবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, এই ভিডিওর কমেন্টে প্লিজ লিখে জানাবেন কেমন লাগলো এই ভিডিওটা। আমি হয়তো অন্যান্য ভিডিওতে কমেন্টের রিপ্লাই দেই না, কারণ সময়ের অভাব হয়ে যায়, এত কমেন্ট আসে। আমি সব কমেন্ট পড়ি আপনাদের, কিন্তু রিপ্লাই হয়তো সব ক্ষেত্রে দেওয়া হয় না। কিন্তু জানবেন, যাই আপনারা কমেন্ট করেন সব কিছু আমি পড়ি, সেটা ইনস্টাগ্রামে মেসেজ বক্সে হোক, ফেসবুকে হোক, বা ভিডিওর কমেন্ট বক্সে হোক। এই ভিডিওর কমেন্টে যে কমেন্টগুলো আসবে, যা কোয়েশ্চেন থাকবে, ক্ল্যারিফিকেশান আপনারা যদি কিছু চান, সেটা আমি উত্তর দেব। ঠিক আছে, অ্যাটলিস্ট চেষ্টা করব 100% উত্তর দেওয়ার। তো এই ছিল ট্যুর প্ল্যান কাশ্মীর বেড়ানোর সাথে বৈষ্ণোদেবী। ভালো থাকবেন সকলে। এই রকম ভিডিও আপনাদের আরও দরকার কিনা সেটা জানাবেন অন্যান্য জায়গার ট্যুর প্ল্যান নিয়ে, তাহলে আমি করব। এই ভিডিওগুলো স্বাভাবিকভাবেই বুঝতেই পারছেন দীর্ঘ হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু যদি আপনারা মনে করেন এই ধরনের ভিডিও প্রয়োজন, সেটাও আমাকে লিখে জানাবেন। আর যেভাবে যে অ্যাপ্রোচে আমি ভিডিওটা করলাম, এটাও ঠিক আছে কিনা, ঠিক লাগছে কিনা আপনাদের, সেটাও আমাকে জানাবেন। জেনারেলি আমি যখন পড়াতাম, আমি এইভাবে পড়াতাম আর কি, অনলাইনে বা ইউডেমি কোর্সগুলো যদি আমার দেখেন, তাহলে আমি পড়ানোর সময় এভাবে পড়াতাম। তো সেই টেকনিকেই আর কি এই ভিডিওটা করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সকলে।